আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তাই তো আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম অন্য গল্পের আরেকটি পর্ব নিয়ে। চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাত পেরিয়ে গেছে, চারদিকে ভয় আর চিৎকার এখন স্তব্ধ। জহিরের দেহ আগুনে ছাই হয়ে গেছে। সকালবেলা গ্রামের ভিড়, পুলিশ এসেছে, মিডিয়া এসেছে, সবাই জানতে চায় কি ঘটেছিল সেই ভয়ঙ্কর রাতে। কিন্তু মাহমুদ, অহনা, ময়না, হীরা চুপ করে থাকে, কারণ তারা জানে এই গল্প কেউ বিশ্বাস করবে না। ঘরে এক কোনায় চুপচাপ বসে আছে অহনা, তার চোখে অদ্ভুত শূন্যতা। ময়না কাছে এসে জিজ্ঞাসা করে, তুই ভালো আছিস তো? অহনা একটু এসে বলে, ভালো আছি, তবে কেন জানোই মনে হয় আজও দাঁড়িয়ে আছে আমার ভিতরে কেউ। ময়না বুঝে যায় আই চলে গেলেও তার ছায়া রয়ে গেছে অহনা হৃদয়ে। মাহমুদ দূর থেকে অহনার দিকে তাকিয়ে থাকে। সে আর কিছু বলতে পারে না, মুখ খোলে না। তবু রাতে সে অহনার ঘরের সামনে এসে বলে, তুই আমার জীবন অহনা। ছিল আমার অতীত, কিন্তু তুই আমার ভবিষ্যৎ। তুই যদি বলিস আমি সব ছেড়ে তোকে নিয়ে চলে যাব একদম দূরে, এক নতুন পৃথিবীতে। অহনা চুপ করে থাকে। তখনই হালকা বাতাস বইতে থাকে। জানালার পাশে লাল ওড়নাটা উড়ে গিয়ে মাহমুদের মুখে এসে পড়ে। আহি যেন কিছু বলে গেল নীরবে। রাত্রে মাহমুদের স্বপ্ন দেখে আহি দাঁড়িয়ে আছে জ্যোৎস্নার নিচে, সাদা কাপড় পরা। ভালোবাসা যদি সত্যি হয় তবে সে কাউকে ছায়া করে রয়ে যেতে দেবে না। আমার সময় শেষ, তোমার জন্য এখন আমি শান্তি চাই। বিদায় মাহমুদ, অহনাকে ভালো রেখো। মাহমুদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। সে চোখ খুলে দেখে অহনা তার পাশে এসে বসে রয়েছে। অহনা, তুই যদি সত্যি যেতে চাস আমার সাথে তবে আমি রাজি, কিন্তু সত্য একটাই, আর কোনো মিথ্যা নয়, আর কোনো গোপন অতীত নয়। মাহমুদ, শুধু সত্যি, শুধু তুই। দূরে পাখি ডাকে, ভোরে আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। জীবন জীবন নতুনভাবে শুরু হচ্ছে, কিন্তু একটুখানি ছায়া থেকে যায়। হয়তো কোনো দিন হঠাৎ কেউ ডাকবে না নাম ধরে। আহি। গ্রাম এখন অনেকটাই শান্ত। জহিরের মৃত্যুর পর সবাই একটা শান্তি পেয়েছে। মিডিয়া শিরোনাম হয়েছে, দত্তের পতন, জহির গোপন অন্ধকার কাহিনী। অহনা, মাহমুদ, ময়না আর হীরা, তাদের জীবনে কিছু স্বাভাবিকতা ফিরে এসেছে, কিন্তু এই স্বাভাবিকতার মধ্যে যেন একটা অদৃশ্য অস্বাভাবিকতা রয়ে গেছে। অহনা দরজার নিচে গাড়ি এলো। একটা সাদা কাগজ হাতে তুলে দেখে লেখা, আহি মরেনি, সে ঘুমাচ্ছে। আর তুই তুই তার রক্ত দিয়ে লিখছ নিজের নাম। সময় ফুরিয়েছে অহনা। তারপরে দরজার বাইরে একটা চাপা হাসির শব্দ, একই হাসি যেন অহনা শুনেছিল সেই প্রথম রাত্রে আহি যখন ভেতরে থেকে ডাকত। ময়না হঠাৎ আতঙ্কে জেগে ওঠে, ঘামছে, চোখে ভয়। সে ফিরে এসেছে। আমি ওর চোখ দেখেছি, ওর চোখ আগুনের মতন জ্বলছে। অহনা চমকে যায়, কার কথা বলছিস? ময়না ফিসফিস করে, আহি নয়, ও তো চলে গিয়েছে। এই মেয়েটা নতুন কেউ, কিন্তু ও যেন তোদের মতন দেখতে, শুধু চোখ দুইটা ভয়ঙ্কর। সন্ধ্যায় গ্রামে পুরনো প্রতিরক্ত ঘরে হীরা গিয়েছিল ছবি তুলছে। সেখানে একটা ভয়ঙ্কর দৃশ্য। মাটির নিচ থেকে বেরিয়ে আসে এক নীরব হাত, আর তার নখে লেখা অহনা। হীরা দৌড়ে পালায়, ছবি তোলে, কিন্তু মোবাইলে সেই ছবি দেখা যাচ্ছে না। স্ক্রিনে শুধু কালো, আর মাঝখানে ভেসে উঠেছে একটাই শব্দ, রক্তঋণ এখনো বাকি। রাতের বেলা অহনা ঘুমিয়ে পড়েছে। তার পাশে রাখা পানির গ্লাস ধীরে ধীরে গাঢ় লাল রক্ত মিশে আসছে, পানি হয়ে যাচ্ছে রক্ত। আর জানালা কাছে লেগে আসে একটি মেয়ের হাতের ছাপ, নখ লম্বা, রক্তে রাঙা। হঠাৎ জানালা কাছে লেখা উঠে আসে নিজের থেকেই, নতুন খেলা শুরু হলো। সোহেল মরেছে, কিন্তু অন্ধকার এখনো বেঁচে আছে। পুরনো ছায়া হারিয়ে গেছে, এখন নতুন কেউ ঘুরে বেরোচ্ছে। সে কে আয়ের ছায়া, নাকি অহনার আরো একটা ভয়ঙ্কর রূপ, যার জন্ম হয়েছিল প্রতিশোধের আগুন থেকে? অহনা চুপ করে বসে আসে আয়নার সামনে। সে ঠিকভাবে ঘুমাতে পারেনি। তার মাথার ভেতর এখনো বাজে সেই কথাগুলো, নতুন খেলা শুরু হলো। মাথা নিচ করে তাকিয়ে তার হাত কাঁপে। তার হাতের তালুতে লেখা, আহিরা। নিজে লেখেনি, কে লিখেছে? মাহমুদ সারাদিন চুপচাপ, হঠাৎ অহনাকে এড়িয়ে চলছে। অহনা জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো? তুমি কে? অহনা, আহি নাকি অন্য কেউ? অহনা জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো?
তুমি কে? অহনা, আহি নাকি অন্য কেউ? মানে? মাহমেদ কিছু বলে না। সে যেন কাউকে খুঁজছে, ভয় পাচ্ছে। হঠাৎ সে ফিস ফিস করে বলে, আমার দেখা স্বপ্ন, তুই আমাকে হত্যা করছিস। রাত 8টা। অহনা বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে। হঠাৎই আয়নার ভেতরে প্রতিচ্ছবি তার চোখের দিকে তাকিয়ে হাসে, কিন্তু সেই হাসি অহনা নিজের না। আয়নার ভেতরে অহনা বলে ওঠে, আমি আসছি, এখন তুই ভেতরে থাকবি আর আমি বাইরে। পাল্টা বলার সুযোগ নেই। আয়নার কাছে দাগ পড়ে, রক্তের মতো লাল সাপ। ময়নার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে আসে কিছু শব্দ, মাটির নিচের গন্ধ, আগুন, ছায়া, নারীর কান্না ও ফিরছে। ও ফিরে এসেছে। হীরা বলে, আমরা সবাই সেই গুহার কাছে যাই, হয়তো ওখানে কিছু আছে। তারা তিনজন মিলে যায় সেই পুরনো অন্ধকার গুহায়, যেখানে আহির অতীত কিছু কবর ছিল। যেখানে গিয়ে তারা দেখে একটা কবর ফেটে গেছে, মাটির তুলে কেউ বেরিয়ে এসেছে। কবরের উপর লেখা, আহিরা, তুই চাইলেই খেলা থামবে না। রাত্রে অহনা আবার সেই আয়নার সামনে। এবার আয়নার ভেতরে অহনার পুরো শরীর দেখা যাচ্ছে। তার গায়ে কালো পোশাক, চোখ লাল, ঠোঁটে রক্ত, আর বলে, আমার নাম আহিরা নয়, আমি সেই প্রতিচ্ছবি যাকে তোমার জন্ম দিয়েছিল। আমি এখন তোমার ভিতরে আছি। অহনা আতঙ্কে পেছনে ঘুরে দেখে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু পেছনে কে যেন ফিসফিস করে বলছে, চোখ বন্ধ করলেই আমি তোর ভিতরে ঢুকবো। অহনার জীবন এখন বাস্তব ও প্রতিচ্ছবির ধারা শুরু হয়েছে। আহির কি সত্যি বিদায় নিচ্ছে, নাকি তার জন্ম দিয়ে গেছে এক ভয়ঙ্কর ছায়াকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তার পর্ব 23 এ জায়গায় শেষ করলাম। পরবর্তী পর্ব আসতে চলেছে খুব শীঘ্রই। এতদিন কারেন্ট না থাকার কারণে আমি আপনাদের মাঝে গল্পটি নিয়ে আসতে পারিনি। এবার থেকে কারেন্ট যদি থাকে আমি নিয়মিত আপনাদের মাঝে গল্পটি কন্টিনিউ করব। আল্লাহ হাফিজ।